এখানে মৌলিক দুটি বিষয় আমি উপলব্ধি করতে পেরেছি। একটি হচ্ছে ঐক্যের ব্যাপারে আমরা সকলেই গুরুত্ব দিয়েছি এবং তার প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়েছি। আর দ্বিতীয়টি হচ্ছে সাংবাদিকরা যেন তাদের স্বাধীন বিবেকের জায়গা থেকে কাজ করতে পারেন, এই পরিবেশটা নিশ্চিত করার প্রতিশ্রুতি তারা রাজনীতিবিদদের কাছে চান। আমি দায়িত্বই নেই, আলহামদুলিল্লাহ আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং এটা আপনারা ইনশাআল্লাহ রেকর্ডে রাখবেন। কখনো যদি আমাদের হাতে এই সুযোগ আসে, আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আশা করেছেন সেই জায়গাটাই এই দলকে পাবেন। এখান থেকে আমরা চুল পরিমাণ নড়ব না। আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক, আমরা সত্যের পাশে আপনাদের সাথে থাকবো। এরপরে যে কথাগুলো বলেই আমি শেষ করতে চাচ্ছি, আসলে দেশটা আমাদের সবার, দায়িত্বটা একা রাজনীতিবিদদেরও নয়, একা সাংবাদিক বন্ধুদেরও নয়, সবার। এই দেশে যত মত পদ দল ধর্ম বর্ণ পেশা যারাই আছেন সবাই মিলে এই দেশটা আমাদের। আসুন আমরা দেশের মানুষ হই। আমার খুব ব্যথা লাগে যখন একদল বলে পাকিস্তানি রাজাকার, আরেক দল বলে হিন্দুস্তানি রাজাকার। খুব কষ্ট পায়। কেন? আমার দেশের প্রিয় জনগণকে আমি আরেক দেশের দালাল বানাচ্ছি, রাজাকার বানাচ্ছি, কেন আমি এটা করব? এটা যারা করেন তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। যে জাতি নিজের নাগরিকের স্বীকৃতি দেয় না, সেই জাতি বিশ্বের দরবারে সম্মান পাবে কিভাবে? আপনাদের মতো আমারও দুনিয়ার কিছু কিছু দেশে যাওয়ার সুযোগ হয়েছে। সেই দেশের লোকেরা তাদের ভাষার বাইরে কারো সাথে কথা বলতে চায় না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে দুই একটা আছে সেই ভাষা জানে কিন্তু বলে না। তারা তাদের জাতীয়তাবোধে এতটাই দৃঢ়, এবং আমরা দেখি যে তাদের জাতীয় জীবনে যখন কোনো বিষয় আসে সমস্যা হিসেবে, তারা মুহূর্ত দেরি করে না, এক হয়ে যায়। তাদের একটা স্লোগানই আছে, মাই কান্ট্রি রাইট অর রং। আগে আমার দেশ, দেশকে আমার সেভ করতে হবে। সেভ করতে গিয়ে এটা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, অন্যের উপরে জুলুম হতে পারে, এটাকে তারা কিছু মনে করে না। আমরা ওই শেষ অংশে নাই। দেশ আমার সেভ হোক, কিন্তু কারো উপর আমার দ্বারা জুলুম না হোক। এটাই হচ্ছে বিশ্ব শান্তির মূল মন্ত্র, যে আমি আমার দেশের স্বার্থ অবশ্যই দেখবো, কিন্তু আরেকজনের স্বার্থের উপর আঘাত দিয়ে দেবো। আমরা মজলুম আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশে সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে। এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের দ্বারা, আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায়। এবার আপনারা দেখেছেন পরিবর্তনের প্রথম দিন থেকে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকা। আমরা সকল ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়াই গেছি, যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে, তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একই অধিকার আছে। সমাজে একটা শব্দ চালু আছে, সংখ্যালঘু সংখ্যালঘু। এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয়। আমরা এই কনসেপ্টের সাথে একমত। neither majority nor minority, we demand unity. এই মাইনরিটি মেজরিটি স্লোগান আমাদের দেশে যত উঠে, দুনিয়ার আর কোন দেশে উঠে আমি জানি না। প্রয়োজনটা কি? আমরা তো মিলেমিশেই আছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সকলে সিনসিয়ার। এবার আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠান পাহারায় শুধু রাজনৈতিক ব্যক্তিরা নামে নাই, মাদ্রাসার ছাত্ররাও নেমে গেছে, তারাও কিন্তু পাহারা দিয়েছে। আমাদের দল ছিল, বিএনপি ছিল, ছাত্র দল ছিল, এর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও ছিল।
আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এটাও আমরা চাই না বিশেষ পরিস্থিতিতে কাউকে কাউকে পাহারা দিতে হবে কেন? আমার জন্য যদি পাহারা না লাগে আরেকজনের জন্য লাগবে কেন? এই সংস্কৃতিও উঠে যাক, সেটা আমরা চাই। সবাই যেন এখানে নিরাপত্তার গ্যারান্টি পায়। আমি কি শিখাই দেব অথবা বাধ্য করবো আরেকজন কোন ধর্ম অনুসরণ করবে এর অধিকার আমার আছে, নাকি আমার উপর কারো জোর খাটানোর অধিকার আছে? তা যদি না থাকে তাহলে কেন এটা হবে? কেন কিছু মানুষ আতঙ্কে পড়ে যায়? এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। দেশের বাইরে থেকে কেউ কেউ হয়তোবা বাস্তবতা না জানার কারণে তারা সম্প্রতি কিছু ভূমিকা পালন করেছেন বা করছেন, যেটা আসলে আমাদের দেশের জন্য কাম্য নয়। আমরা আমাদের এই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব, আসুন আপনারা বাস্তবতা দেখেন। দেখার পরে যদি এই জাতির প্রতি আপনাদের যৌক্তিক কোনো সমালোচনা অথবা দৃষ্টি আকর্ষণে তাকে নির্দ্বিধায় করুন। আমরা জাতি হিসাবে কথা দিচ্ছি, জাতির একটা অংশ হিসাবে কথা দিচ্ছি যে আপনাদের পরামর্শের, পর্যালোচনার, সমালোচনার আমরা সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমাদেরকে অনুধাবন না করে আমাদের শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করলে আমরা ব্যথা পাবো। আমরা বিশ্বের সকল দেশের সাথে, শান্তিকামী দেশের সাথে, গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ সহাবস্থান চাই। আমরা সকলের মর্যাদা রক্ষার পক্ষে এবং আমরা আমাদের নিজেদের মর্যাদা পাওয়ার পক্ষে। একদল শুধু দিয়ে যাবে আর একদল শুধু পেয়ে যাবে, এটা কোনো জাস্টিস না। এখানে এটা মিউচুয়াল হতে হবে, এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো থাকে। আর এই রিলেশনের জায়গাটা যখন এলোমেলো হয়ে যায় তখন সবাই কিন্তু বিপদে পড়ে যায়। আমরা কেউ বিপদে পড়তে চাই না। আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসাবে বসবাস করা। এটা শুধু ভারত দিয়ে কোনো কথা না, সকলের ক্ষেত্রে আমাদের একই কথা। আরেকটা জিনিস আমরা চাই, মনে প্রাণ আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন, কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করবেন না। আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দিন। জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক ডিসিশন হবে। এটাই হবে গণতন্ত্রের পক্ষে, জনগণের অধিকারে। কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা, সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না। আপনি বদলানোর চিন্তা করেন কেন? আপনার স্বভাব বদলান, তাইলে তো প্রতিবেশী বদলানোর দরকার পড়বে না। প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে আপনি রিসিভ করে নেন, তার প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন। অবভিয়াসলি আপনি যখন কাউকে সম্মান করবেন, ভালোবাসবেন, আপনার পাওনা হয়ে যাবে তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা। এর জন্য একটু ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়ার কিছু নেই। সব কাজেই বড় কোনো কাজের অর্জনের জন্য ধৈর্যের সাথে সাহসিকতার সাথে আগাতে হবে। এই দুইটাই লাগবে, ধৈর্য লাগবে, সাহসিকতা লাগবে। তবে সবচেয়ে বড় সাহসিকতা হচ্ছে অধৈর্য না হওয়া, ধৈর্য ধরা। আমরা যেন সেটা পারি। আপনারা জানেন অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসের 1 তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা, যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকেও নিষিদ্ধ করা। কোন প্রেক্ষাপটে? যখন অধিকারের দাবিতে সারা জাতি ঐক্যবদ্ধ। আমি সূচনায় বলেছিলাম 1.5 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ বুঝলাম, শিশু 1.5 মাসে কিভাবে এসেছিল? মা তার 1.5 মাসের সন্তানকে তুলে নিয়ে রাস্তায় ছিলেন। আপনাদেরই একজন জিজ্ঞেস করেছেন, সাংবাদিকের বন্ধু, যে আপনি এই ঝুঁকি নিয়ে, কচি বাচ্চা নিয়ে এখানে রাস্তায় এসেছেন কেন? এই মা অত্যন্ত স্থির চিত্তে ধীরভাবে তিনি উত্তর দিয়েছেন, বাচ্চা কি আমারই শুধু একটা? আর মায়ের সন্তান নেই? সব মায়ের সন্তানদের বুকে গুলি ছোড়া হচ্ছে, আমি আমার সন্তান নিয়ে এসেছি, সেই গুলি গ্রহণ করতে সেও যেন শরীক হয়ে যায়। দেশের জন্য, জাতির জন্য, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, এটা দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছে। এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে, আমি তাদের কাতারে আমার নাম লেখালে আমি গর্বিত হব।
এবারকার এই আন্দোলনটা কোনো দলের ছিল না, শুধু ছাত্রদেরও ছিল না। হ্যাঁ, 15.5 বছরের ধারাবাহিকতা ছিল। রাজনীতিবিদরা ফিনিশিং দেননি, আমাদের তরুণ ছাত্র সমাজের হাতে ফিনিশিংটা হয়েছে। কিন্তু এই আন্দোলন একা তারা করে, ওই 1.5 মাসের শিশু কি ছাত্র নাকি? যে মা এসেছেন তিনি কি ছাত্র? আমরা যারা, আপনারা যারা নেমেছিলেন তারা কি ছাত্র? সারা জাতি তাদের সাথে ছিল। তবে এইখানে ছাত্রদেরকে, তরুণদেরকে ডিসকারেজ করার অথবা প্রতিপক্ষ মনে করার কোনো কারণ নেই। সেই বাবাই সঠিক বাবা, যেই বাবা তার সন্তানের উন্নতি তার চেয়ে বেশি চায়। যে আমি সমাজের যে জায়গায় এসেছি আমার সন্তানটা আরো উঁচু জায়গায় চলে যায়। এরা আমাদের সন্তান। সন্তানদেরকে গাইড করা, ভালোবাসা এবং অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব। অনুরূপভাবে তারা যদি কোনো দেখি আমরা যে তার পথ হারিয়ে ফেলছে, আমার সন্তানটাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া, এটা আমার দায়িত্ব। অতএব এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমরা যদি সমাজটাকে গড়ে তুলি নবীন প্রবীণের সমন্বয়ে, আলহামদুলিল্লাহ দেশ পথ হারাবে না। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার জন্য। হয়তো বা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে, এই ইস্যুটা চাপা পড়ে। আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আরেক ইস্যু চাপা পড়ে যায়। এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে। যারা করেছেন তারা ভালো জানেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসেবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। এটা যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোনো সংশোধন হবে না। পারপিট্রেটররা তখন আনকন্ট্রোল, বিয়ন্ড কন্ট্রোল, উইদাউট ওনিং স্পিড কন্ট্রোল, তারা অন্যরকম হয়ে যাবে, বেপরোয়া হয়ে যাবে। এই জন্য এটা ন্যায্যতার দাবি, ন্যায় বিচারের দাবি, সভ্যতার দাবি, সামাজিকতার দাবি, শান্তির দাবি, এটা হতে হবে। সেই ক্ষেত্রে যারা ব্যক্তিমরা যদি তারা কোনো সঙ্গত উদ্যোগ নেন, সেই উদ্যোগে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সকলের তাদেরকে সাপোর্ট করা দরকার। কিন্তু তারা অসঙ্গত কিছু হলে আমরা তাদের সাথে নেই। গণহারে একটা মামলায়, একটা হত্যা মামলায় 500 জনকে আসামি করা, এটা কতটুকু যৌক্তিক, এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত। তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। আমরা আমাদের সংগঠনকে বলেছি, ঠিক আছে আমরা সবার চাইতে মজলুম বেশি, কিন্তু অত মামলার আমাদের প্রয়োজন নেই, সিম্বলিক কিছু মামলাই মানুষের শিক্ষার জন্য যথেষ্ট। কিন্তু সেই মামলায় একজনও নিরপরাধ মানুষ যাতে আমাদের মামলার অভিযুক্ত না হয়, সেইভাবে শতভাগ আমাদেরকে নিশ্চিত হতে হবে। 10 জন ঠিক আছে, একজন বেঠিক, এই একজনের উপর যদি আমরা করি এটা জুলুম হবে। আমরা এই জুলুম করতে চাই না। এরপরে যদি আমাদের অনিচ্ছা সত্ত্বে কোনো ভুল হয়ে যায়, আপনাদের কারো ধরা পড়ে, আমাদেরকে ধরে দিবেন, আমরা সংশোধিত হবার কথা দিচ্ছি। আমরা হিংসার রাজনীতির কবর চাই, এটা আর মাথা ছাড়া দিয়ে না হোক। বিভক্তির রাজনীতির কবর চাই, এটাও মাথা ছাড়া দিয়ে না হোক। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না। আমরা সকল ক্ষেত্রেই আমরা চাই যে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকে। আপনাদের দোয়া চাই, পরামর্শ চাই, সমালোচনা চাই, ভালোবাসা চাই, সাহায্য চাই। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।